নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। লাস্ট 8টি ভিডিওর মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 102 পর্যন্ত আমরা কভার করে নিয়েছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুরু করব 103 নাম্বার কোশ্চেন থেকে। সো আপনাদেরকে এটাই বলা, আমাদের এই আর 1-2টি ভিডিওর মধ্যে আমরা এই কোশ্চেনটা 2016-এর কোশ্চেনটা শেষ করব, তারপর 2017টা আমরা শুরু করব, 18টা শুরু করব, দেন আমরা 2022 যে লাস্ট এক্সাম হয়েছে তা আমরা কভার করে নেব আর কিছু ভিডিওর মধ্যে। এবং নেক্সট ভিডিওগুলো আমরা একটু স্পিডে করার ট্রাই করব, বিকজ ডিউ টু সাম রিজন এক ডে বাই ডে ভিডিও আসা পসিবল হয় না, বাট স্টিল আমরা আমাদের সাইড থেকে প্রপার ওয়েতে ট্রাই করব। চলুন আমরা আজকে শুরু করি আমাদের সেশন কোয়েশ্চেন নাম্বার 103 থেকে। সো 103 নাম্বার কোয়েশ্চেন কী বলছে আমরা যদি দেখি, যে অ্যাকচুয়ালি 103 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, প্ল্যাটোর ন্যায় নীতির যে ধারণা দিয়েছে তা হলো, অর্থাৎ প্ল্যাটো ভিউড জাস্টিস অ্যাজ, অর্থাৎ প্ল্যাটোর মতে জাস্টিস অ্যাকচুয়ালি কী। আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওটা দেখবেন। এই শর্ট ভিডিওর মধ্যে আমি প্ল্যাটোর জাস্টিস থিওরিটিকা প্রপার ওয়েতে আমি এক্সপ্লেন করেছি। শর্টটা 2-2.5 মিনিটের একটা ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করেছি অ্যাকচুয়ালি প্ল্যাটোর জাস্টিস থিওরি কী বলছে। ওকে, দেখুন, আমরা যদি প্ল্যাটোর জাস্টিস থিওরি যদি বুঝতে হয়, আমরা অপশন দেখার আগে না আমরা কিছু জিনিস আমরা আগে বুঝিনি, দেন আপনারা ইজিলি অপশানটাতে সলভ করতে পারবেন। দেখুন, প্রথম কথা যদি বলি, প্ল্যাটোর যে জাস্টিস থিওরি, ইট ইজ বেসড অন হারমোনি প্লাস প্রপার সোশ্যাল অর্ডার। ওকে, দিস ইজ দ্য বেস অফ হিজ জাস্টিস থিওরি। অর্থাৎ তিনি বলেন যে প্রপার সোশ্যাল অর্ডার যে আমাদের কাছে আছে, বা সোশ্যাল অর্ডার আমরা ফলো করছি, প্রত্যেকটা স্টেজ বা প্রত্যেকটা সেকশন অফ দ্য সোসাইটি যদি প্রপার ওয়েতে তাদের ডিউটি যদি করে, তাহলে সোসাইটির মধ্যে আলটিমেট স্টাবলিশড প্রতিষ্ঠিত হবে। তো এই যে সোশ্যাল অর্ডারটাকে বোঝার জন্য প্ল্যাটোর সোল থিওরিটিকে আমাদের একটু বুঝতে হবে। ঠিক, প্ল্যাটো বলেছেন যে মানুষের যে হিউম্যানের যে তার সোলের উপর বেস করে 3টে ভাগে আমরা ভাগ করতে পারি। তিনি বলেন যাদের মধ্যে রেশনাল থিঙ্কিং বা প্লাস লিখতে পারেন রিজনিং বেশি, তারা কি হবে? তারা ফিলোসফার কিং হবে। ওকে, তিনি বলেছেন। ঠিক, দেন এই যে 3টে সোশ্যাল অর্ডারে তিনি সোসাইটিকে ভাগ করেছেন, এর মধ্যে একটা কি তাহলে আমরা বুঝে নিলাম, ফিলোসফার কিং। আর ফিলোসফার কিং কারা হবে? যাদের মধ্যে রিজনিং থাকবে, রেশনাল থট প্রসেস থাকবে, তারা হবে ফিলোসফার কিং। সেকেন্ড স্টেজটা বুঝে নিই এবার আমরা। প্রথম যে সেকশনটা আমরা বুঝলাম, দ্বিতীয় হলো যে সেকশনের মধ্যে সোসাইটির স্পিরিট এবং কারেজ বেশি হবে, কারেজ অর স্পিরিট, তারা কি হবে? তারা সোলজার হবে। ঠিক, ওকে ফাইন। তিনি নেক্সট স্টেপ যেটা বলেছেন, তিনি বলেছেন সোসাইটির যে সেকশনের মধ্যে অ্যাপেটাইট বেশি হবে, ঠিক, তারা ফার্মার হবে। বাস, তিনি সোসাইটির মধ্যে 3টে ক্লাসে সোসাইটিকে ডিভাইড করেছেন। প্রথম তিনি বলেছেন সোসাইটির মধ্যে যাদের মধ্যে কারেজ বেশি থাকবে, যাদের মধ্যে রেশনাল থট প্রসেস বেশি থাকবে, যাদের মধ্যে রিজনিং বেশি থাকবে, তারা হবে ফিলোসফার কিং। এবং সোসাইটির দ্বিতীয় যে স্ট্রাকচারটা, দ্বিতীয় যে সেকশনটার কথা বলেছেন, তারা হবে সোলজার কারা হবেন? যাদের মধ্যে কারেজ এবং স্পিরিট বেশি থাকবে। আর অ্যাপেটাইট কারা হবে? যাদের মধ্যে অ্যাকচুয়ালি ফার্মার প্রডিউসার হবে, প্রডিউসার কারা হবে? যাদের মধ্যে অ্যাপেটাইট বেশি থাকবে। তাহলে এই 3টে বেসের উপর ভিত্তি করে তিনি সোসাইটিকে ভাগ করেছেন। ঠিক, আশা করে বুঝতে পারলাম। এই 3টে সেকশন ফিলোসফার কিং, সোলজার অ্যান্ড প্রডিউসার কারা? অ্যাপেটাইট। যে 3টে সেকশন অফ সোসাইটির মধ্যে একটা সেকশন হলো ফিলোসফার। আপনারা ভালো করে বুঝে নিন, ফিলোসফার কারা হবে? যাদের মধ্যে রেশনাল এবং রিজনিং এই 2-3টে জিনিস থাকবে, তারা হবে ফিলোসফার।
ইভেন যাদের মধ্যে কারেজ এবং স্পিরিট থাকবে তারা হবে আপনার কি সোলজার, অ্যাজ ওয়েল যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে তারা হবে আপনার প্রডিউসার, লাইক ফার্মার, প্রিজেন্ট, হোয়াট ইউ ক্যান কল, যেটাই আপনি বলেন। ওকে, সো দিস ইজ দ্য আলটিমেট সোশ্যাল স্ট্রাকচার অ্যাকর্ডিং টু আর লাইক দ্য ক্লাসিফিকেশন অফ সোসাইটি অন দ্য বেসিস অফ সোল। ওকে, সো এই যে তিনটে সেকশন আমি পড়লাম, এই তিনটে সেকশন, একটা দুইটা, এই তিনটে সেকশন যখন তাদের কাজকে প্রপার ওয়েতে করতে পারবে, ঠিক, তখন সোসাইটির মধ্যে অ্যাকর্ডিং টু প্ল্যাটো কি স্টাবলিশড হবে? জাস্টিস স্টাবলিশ হবে। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে প্ল্যাটোর জাস্টিস থিওরি কী। তাহলে যদি এই যে এত কিছু এক্সপ্লেন করার পরে আমরা যদি দেখি অ্যাকচুয়ালি এখানে অপশনগুলোর দিকে যদি আমরা যদি দেখি ভালো করে, তা আমরা ইজিভাবে বুঝতে পারবো। দেখুন, তিনি বলেছেন টু গিভ দ্য ইকুয়াল অপরচুনিটি টু অল, নো, গিভ টু ইচ ম্যান হিজ ডিউ, দেন সি হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, নেক্সট অপশনটা, দেন উই উইল রিচ আউট দ্য রাইট অ্যান্সার। ওকে, হারমোনিয়াস ইউনিয়ন, ওকে ফাইন, ইন্ডিভিজুয়াল অফ ইচ হুম has found his life work according with his natural fitness মি এই যে বুঝালাম, যাদের কারেজ বেশি তারা আপনার সোলজার হবে, যাদের রিজনিং বেশি, দেন যাদের রেশনাল থট বেশি তারা কি হবে? ফিলোসোফার। কি হবে? যাদের অ্যাপেটাইট বেশি কী হবে? তারা প্রডিউসার হবে। প্রত্যেকটা সেকশন অফ দ্য সোসাইটি যদি ন্যাচারাল ফিটনেসের উপর বেস করে যদি তাদের ওয়ার্ক করতে পারে, সেটাই আলটিমেটলি জাস্টিস হবে অ্যাকর্ডিং টু প্ল্যাটো। আশা করি আপনারা এই কোয়েশ্চেনটার রাইট অ্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সপ্লেনেশন, ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেনেশনটা বুঝতে পারলেন। দেখুন, যে কোয়েশ্চেনগুলো আমাদের কাছে মনে হবে যে এক্সপ্লেন করার অতটুকু দরকার নেই, যেমন ডেফিনিশন বলুন বা বেসিক কোনো জিনিস, ওইগুলো আমরা তেমনভাবে এক্সপ্লেন করব না। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। দেখি আমরা কি বলছি এবার। দেখুন, দ্য ডক্ট্রিন অফ দ্য ট্রিপ্লিসিটি অফ দ্য সোল, এই যে আমরা এখন পড়লাম যে সোলের, আত্মার ত্রিবিধ অংশের ধারণা, এখন যে আমরা পড়লাম, ঠিক আছে, এই যে ধারণাটা যে তিনটা সোল বা ত্রিবিধ ধারণা, হ্যাঁ, ট্রিপ্লিসিটি যে ধারণা আমরা পড়লাম এখন, যে ফিলোসোফার, কিং, দেন সোলজার, দেন প্রডিউসার, এই যে তিনটা পড়লাম, of the soul, whatever its source is the foundation of march of the republic। কি বলেছেন? এই যে রিপাবলিক বইকার প্ল্যাটোর, এই প্ল্যাটোর রিপাবলিক আত্মার ত্রিবিধ অংশের ধারণা এর উৎস যাই হোক না কেন, প্ল্যাটোর রাষ্ট্র ব্যবস্থা তথা রিপাবলিক এর ভিত্তি হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ প্ল্যাটোর যে বই আছে, কি বই আছে? যে রিপাবলিক, এই বইটার বেস কি? এই বেস হলো কি, ভিত্তি কি? আপনার এই ত্রিবিধ সোল, অর্থাৎ ট্রিপ্লিসিটি, এই যে সোলের ধারণা, যে তিনটা টাইপের সোলের ধারণা, এটার বেস বলছে। কে বলেছে কথাটা? সো আমরা রাইট আনসার পর্যন্ত আমরা রিচ করবো, দেন উই উইল জাস্ট লিভ দ্য কোয়েশ্চেন। ওকে, এখানে রাইট আনসার যদি বলি বার্কার। ওকে, বার্কার এ কথা বলেছেন। এরিস্টটল আমরা জানি ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, এডমন্ড বার্কার ফাদার অফ কনজারভেটিজম। সো আমরা জানি ড্যানিয়েল বেল মেনলি আপনার কি থিঙ্কার। ওকে, সো নন অফ দ্য, সো এখানে আনসার হবে বার্কার। ওকে, বার্কার ইজ দ্য রাইট আনসার। সো এখানে এক্সপ্লেন করার কিছু নেই, কথাটা কে বলেছে শুধু জিজ্ঞেস করেছে যে অ্যাকচুয়ালি এই যে ত্রিবিধ সোল যে আছে, এই যে সোলটা অ্যাকচুয়ালি কি, এটার উৎস যাই হোক, বাট এটা কিন্তু একটা এই যে রিপাবলিকের যে বই আছে, রিপাবলিক বইয়ের একটা বেস। ওকে, ভিত্তি। ফাইন, এটা কে বলেছে? বার্কার বলেছে। সো সি দ্য নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দ্য স্টেট ইজ এ ইউনিয়ন অফ ফ্যামিলিজ ভিলেজ হ্যাভিং for its end a perfect and self-sufficient life by which we mean a happy a honorable life। অর্থাৎ কে বলেছেন রাষ্ট্র হলো অনেকগুলো পরিবার এবং গ্রামের এক সমষ্টি যা মানুষের পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ জীবন তথা স্বাচ্ছন্দ্য এবং মর্যাদাপূর্ণ জীবনের উদ্দেশ্য গঠন করে। দেখুন, এরকম টাইপের যে থট প্রসেসগুলো যদি বলি, আপনাদের যদি বলি, এক না হলে প্ল্যাটো, এক না হলে এরিস্টটলই মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে। সো এই ক্ষেত্রে যদি আমরা যদি বলি, দেখুন দোনোটাই অপশানে আছে, বাট এখানে রাইট অ্যান্সার হবে কে? এরিস্টটল। এরিস্টটল বলেছেন যে স্টেট কি, অ্যাকচুয়ালি স্টেট কি? স্টেট হলো কি, ইউনিয়ন অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজ। ওকে, গ্রাম এবং কতগুলো গ্রাম মিলে ভিলেজ তৈরি হয়, কয়েকটা ভিলেজ মিলে
for its end a perfect and self-sufficient life by which means a happy and honorable লাইফ স্টেটের ডেফিনিশন দিয়েছে। ওকে, এক্ষেত্রে রাইট আনসার কি আপনার এরিস্টটল। দেখুন এরিস্টটল, প্ল্যাটো যে থিঙ্কার যারা আছে আমরা জানি, আগে লিখে রাখুন একটা জিনিস, প্ল্যাটো, এরিস্টটল অ্যান্ড প্ল্যাটো। প্ল্যাটোকে আমরা বলি আইডিয়ালিস্ট থিঙ্কার, আর এরিস্টটলকে আমরা বলি কনজারভেটিভ থিঙ্কার। প্রথম এই জিনিসটা লিখে রাখুন, এই জিনিসের ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। রক্ষণশীল, ওকে, আইডিয়ালিস্ট মানে কি আদর্শবাদ। ওকে, এই গেল বেসিক ইনফরমেশন দোনোজন সম্পর্কে। আর এই দোনোজনে না, যদি আপনি যদি দেখেন, তারা স্টেটের ন্যাচারাল থিওরির উপর বিশ্বাস করে। থিওরি, ওকে ওকে ফাইন, দিস ইজ দ্য ভেরি কাইন্ড অফ ইনফরমেশন যে প্ল্যাটোকে আইডিয়ালিস্ট থিঙ্কার আর এরিস্টটল কনজারভেটিভ থিঙ্কার, অ্যাকচুয়ালি তারা ন্যাচারাল থিওরি অফ স্টেটের উপর বিলিভ করে। ঠিক, এবং ন্যাচারাল থিওরি অফ স্টেট আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা একটা জিনিস আপনাদেরকে এই কোয়েশ্চেনটার পার্সপেক্টিভে বলে রাখি যে এরিস্টটল বা প্ল্যাটো তারা মনে করে যে স্টেট না, ইট ইজ এ ভেরি মাচ ন্যাচারাল ইনস্টিটিউশন। যেভাবে আমরা সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি যদি পড়ি, আমরা দেখি যে কি হবসলক রুশো বলে স্টেটকে সোশ্যাল কন্ট্যাক্টের থিওরি তৈরি করা হয়েছে, থ্রুতে তৈরি করা হয়েছে। তারপর আমরা যদি ডিভাইন থিওরি, ঐশ্বরিক থিওরি অফ স্টেট যদি পড়ি, ঐশ্বরিক থিওরিতে যারা বিশ্বাস করে তারা বলেন স্টেটকে কে তৈরি করেছে? ডিভাইন, দ্যাট মিনস ভগবান বা ঈশ্বর তৈরি করেছে। ওকে, ডিভাইন। বাট আরেকটা থিওরি যদি আমরা যদি দেখি, ন্যাচারাল থিওরি অফ স্টেট, যেটা প্ল্যাটো এরিস্টটলরা বিশ্বাস করেন, তারা বলে যে স্টেট না, ইট ইজ নট বাই created by the any contact, or it is not by created by the any divine person, so it is a natural institution, right? It is a natural institution, এটা আপনা আপনি ইনস্টিটিউশন। ইভেন এরিস্টটল এটাও বলে যে এই স্টেটের বাইরে কেউই বাঁচতে পারবে না, এই স্টেটের বাইরে শুধুমাত্র দুজন মানুষ শুধু থাকতে পারবে। আর নাইলে আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের বাঁচার জন্য কি দরকার? স্টেটের দরকার। ঠিক, এরিস্টটল বলেছে যে দুইটা মানুষ শুধুমাত্র স্টেটের বাইরে বাঁচতে পারবে, এক না হয় সে ভগবান হবে, আর এক না হয় সে দৈত্য হবে। ঠিক, এই দুইটা মানুষ শুধুমাত্র স্টেটের বাইরে গিয়ে বাঁচতে পারে। আদারওয়াইজ আমরা যতজন মানুষ আছে আমাদের কী দরকার? আনডাউটলি কী দরকার? স্টেট দরকার। আর স্টেট কি? এরিস্টটলের মতো কতগুলো ফ্যামিলি মিলে ভিলেজ, অ্যান্ড ভিলেজটা কী হবে? সেলফ সাফিসিয়েন্ট। ভিলেজে কয়েকটা ভিলেজ মিলে একটা গ্রাম, শহর, ডিস্ট্রিক্ট, তারপর এইভাবে ছোটো ছোটো স্টেপ থেকে একটা বড় ইউনিট তৈরি হচ্ছে। আর বড় ইউনিটে কী হবে? সেলফ সাফিসিয়েন্ট হবে এবং পারফেক্ট হবে বলছে। ঠিক, পারফেক্টের কথা বলি। ঠিক, পারফেক্ট। সেই কথাটা কে বলেছেন? এরিস্টটল বলেছেন। আশা করি বুঝতে পারলেন যে আইডিয়ালিস্ট থিঙ্কার বা আপনার ন্যাচারাল থিওরি অফ স্টেট যারাই আছে তারা সবসময় এটাই বিশ্বাস করে যে স্টেট, ইট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন। ইভেন স্টেট, উই কান ডিনে দ্য ইম্পর্টেন্স অফ স্টেটের যে ইম্পর্টেন্স আমরা কোনোভাবে এটাকে ডিনাই করতে পারবো না। ঠিক, আর এই দুনিয়াতে কোনো দুজন মানুষ আছে শুধুমাত্র, দেয়ার আর অনলি টু পিপল যারা স্টেটের বাইরে গিয়ে বাঁচতে পারে। একটা হলো ভগবান, আর একটা হলো বেস্ট। ওকে, মানে আপনার দৈত্য। ঠিক, সো দিস ইজ দ্য আলটিমেট এক্সপ্লেনেশন অফ দ্য কোয়েশ্চেন নাম্বার 105। দেখুন, এখন আমরা এই জেএস মিলকে আমরা একটু ভালো করে পড়বো এই কোয়েশ্চেনটার থ্রুতে। ঠিক, ভেরি মাচ ইম্পর্টেন্ট জেএস মিল। অ্যাকর্ডিং টু হুম ইকুয়ালিটি ইজ এ পলিটিক্যাল গোল, এটার একেবারে বেসিক যদি আনসার যদি বলি, এখানে আনসার হবে আপনার জেএস মিল। জেএস মিল ইজ দ্য রাইট আনসার। ওকে, জেএস মিল ইজ দ্য রাইট আনসার। প্ল্যাটোকে, সরি বেন্থাম হলো ইউটি বেন্থামকে ইউটিলিটারিয়ানিজমের ফাদার। ইউটিলিটারিজম অ্যাকচুয়ালি কী বলে? ইউটিলিজম বলে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ গ্রেটেস্ট নাম্বার। তারা বলে কোনো একটা জিনিসের
ভালো বা খারাপ এটা ডিসাইড করা হবে, এটা যদি বেশি মানুষরা যদি স্যাটিসফাই করে ইট ইজ গুড। দ্যাট মিন্স যে ব্যান্থামের যে ইউটিলিটারিজম কনসেপ্ট আছে না, এটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটিভ বেসড, অর্থাৎ নাম্বার বেসড, অর্থাৎ কোনো একটা জিনিস যদি আমাদের বেশি মানুষকে যদি হ্যাপি করে ইট ইজ গুড, আদারওয়াইজ ইটস নট গুড। দ্যাট মিন্স অন দ্য বেসিস অফ নাম্বার, সো ইট ইজ এ কোয়ান্টিটিভ বেসড। সো আমরা জানি ব্যান্থামকেই ক্রিটিসিজম কে করেছিল, জেস মিল করেছিল, ঠিক। জেস মিলকে বাবার নাম কি ছিল? জেমস মিল। ওকে ফাইন। এই যে জেমস মিল কে ছিল? জেমস মিল ছিল ব্যান্থামের ফ্রেন্ড। ওকে, কি ছিল? ফ্রেন্ড ছিল। ওকে, সো যে ছোটোবেলার থেকেই ব্যান্থামের সাথে তার একটা খুবই নিবিড় সম্পর্ক ছিল। ইভেন ব্যান্থামের ল্যাব এসে অনেক সময় কাজ করেছে, এবং খুব ছোট্ট থাকতে জেস মিল অনেকটা একটা নলেজের একটা ভাণ্ডার হয়ে পড়েছিলেন। তিনি অল্প বয়স থাকতেই তিনি আই থিঙ্ক 9 বা 12 বছর, 10-11 বছর থাকতে তিনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তিনি শিখে নিয়েছেন। ইভেন ব্যান্থামের সাথে থেকে তিনি অনেকগুলো রিসার্চ ম্যাটারে তিনি জেনে গেছেন, এবং পরবর্তী সময়ে কিন্তু এই ব্যান্থামের যে ইউটিলিটারিয়ান কনসেপ্ট, যাকে আমরা বলি ফাদার অফ ইউটিলিটারিয়ানিজম, এই ফাদার অফ ইউটিলিটারিয়ানিজমের ব্যান্থামের যে কনসেপ্টটাকে ক্রিটিসাইজ কে করেছে, তার ওয়ান কাইন্ড অফ শিষ্যই জেস মিল এটাকে ক্রিটিসিজম করেছে। তিনি বলেছেন, যেভাবে একটু আগে বললাম যে ব্যান্থাম শুধু এটার উপর ফোকাস করেছেন যে কোনো কিছু যদি আমি যদি ভালো বলি বা কোনো কিছু জাজমেন্ট অন দ্য বেসিস অফ নাম্বার, দ্যাট মিনস এটা যদি বেশি মানুষকে যদি হ্যাপি করে ইটস গুড, আর বেশি মানুষকে যদি হ্যাপি যদি না করে দ্যাট মিনস ইটস রং, সিম্পলি যদি বলি, ঠিক। তো এই যে কোয়ান্টিটিভ সিস্টেমের উপর বেস করে যে ইউটিলিটারিয়ানিজমের কনসেপ্ট দিয়েছে ব্যান্থামে, সো এই ব্যান্থামের ইউটিলিজম কনসেপ্টটাকে কি কে ডিনাই করেছে বা কে ক্রিটিসিজম করেছে? জেস মিল। জেস মিল বলেছেন যে এভাবে কোনো সময় ডিসাইড করা যায় না যে কোনো একটা জিনিস ভালো কি খারাপ অন দ্য বেসিস অফ নাম্বার, লাইক গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। যদি কোনো একটা জিনিস যদি আমরা ডিসাইড করতে ভালো নাকি খারাপ, তাহলে আমাদের পার্সেন্টেজ দেখতে হবে। যদি 100 জন থাকে, যদি আমি দেখি যে 70 জন মানুষ এগ্রি করেছে এটার সাথে আর 30 জন মানুষ ডিসএগ্রি করেছে, দ্যাট মিনস এক্ষেত্রে কোনটা অ্যাকসেপ্টেবল হবে? অন দ্য বেসিস অফ ওয়ান কাইন্ড অফ মেজরিটি, দ্যাট মিনস গ্রেটেস্ট নাম্বার অফ গ্রেটেস্ট হ্যাপিনেস। অর্থাৎ কইতেছে কি, বেশি মানুষের যদি এটা যদি ঠিক মনে হয় বা এটা যদি বেশি মানুষের স্যাটিসফাই ইজ গুড, বাট এই 30%-এর কোনো কি নাই, গুরুত্ব নাই। সো এই যে কোয়ান্টিটিভ বেস যে একটা কনসেপ্ট ইউটিলিটারিয়ানিজম গিভেন বাই দ্য ব্যান্থাম, এটারে ক্রিটিসাইজ করছে কে? জেস মিল। জেস মিল ক্রিটিসাইজ করে সেখানে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টারও অ্যাড করছে। সো দিস ইজ দ্য ভেরি বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য জেস মিল। ওকে, জেস মিলের অনেকগুলো কনসেপ্ট আছে। জেস মিলের লিবার্টি সম্পর্কিত কনসেপ্ট আছে, জেস মিলের উইমেন সম্পর্কিত কনসেপ্ট আছে, বাট আমাদের যে জিনিসটা বুঝতে হবে, জেস মিলের কিছু বইয়ের নাম আপনাদের লিখতে হবে। লিখে রাখুন যে জেস মিলের যে কিছু ইম্পর্ট্যান্ট বই উইথ ডেট। প্রথম বইটি লিখুন এলিমেন্টস অফ পলিটিক্যাল ইকোনমি। বইগুলো লিখে রাখুন, খুবই ইম্পর্টেন্ট। এলিমেন্টস অফ পলিটিক্যাল ইকোনমি। ওকে, 2 নম্বর যদি বলি সিস্টেম অফ লজিক। আপনারা একটু পোস্ট করে লিখে নেবেন সিস্টেম অফ লজিক। আমার একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, যারা আমাদের ভিডিওটি দেখছেন, এটি গুরুত্বপূর্ণ। আমি এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস শেষে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেবো। আপনারা চান আমাদের একটা কমেন্ট বক্সে একটা মেসেজ করে রাখবেন, তাহলে আমরা যখনই আমি বলবো একটু পরে দিয়ে, আগে এটা শেষ করে নিই। অন লিবার্টি। ওকে, তার আরেকটা বইয়ের নাম হলো অন লিবার্টি। আরও একটা বই, ইম্পর্টেন্ট বই আছে লিবার্টি। অন লিবার্টি ডেটটা একটু লিখে রাখুন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক। অন লিবার্টি, এই বইটার ডেট আপনারা লিখে রাখুন। আরগুলার বইয়ের ডেট এতটা দরকার নেই, বাট এই বইটার ডেটটা একটু লিখে রাখুন, ঠিক। এলিমেন্টস অফ পলিটিক্যাল ইকোনমিক, সিস্টেম অফ লজিক অ্যান্ড অন লিবার্টি, 3টা বই হয়ে গেছে। আরও 2-3টা ইম্পর্টেন্ট বই আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি। আরেকটা তার মোস্ট ইম্পর্টেন্ট বুক যদি বলি, সেটা হলো দ্য সাবজেকশন অফ উইমেন। ওকে, দ্য সাবজেকশন অফ উইমেন। আর একটা ইম্পর্টেন্ট বই হলো ইউটিলিটারিয়ানিজম। ফাদার তো আপনার ব্যান্থাম, ইজ ফাইন,
বাট ইউটিলিটারিজম বুকটাকে লিখেছে, ইউটিলিটারিজম যে বইটা আছে বা বুকটা আছে, ইট ওয়াজ রিটেন বাই দ্য জেএস মিল। তো আর দুইটা বইয়ের নাম লিখে রাখুন। 4 নম্বর হলো সাবজেকশন অফ উইমেন। ওকে, এই বইটার ডেটটা আপনারা লিখে রাখেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক। লিবার্টি লেখার 10 বছর পর এটা লিখেছে, সিম্পল। ঠিক, আর একটা হলো ইউটিলিটারিয়ানিজম, লাস্ট বই। এই 5টা বই আপনাদের যেখানে নোট করছেন এখানে আপনার নোট করাগুলোতে অ্যাডেড করুন, ইউটিলিটারিয়ানিজম। ওকে, আর এই বইটার ডেটটা হলো আপনার 1863। বাস এই 5টা বইয়ের নাম আপনারা সুন্দর করে আপনাদের নোট খাতায় তুলে রাখুন, একটা বই আসতেই পারে। ঠিক, এখন যদি বলি তার যে মেন কনসেপ্টগুলো, আমি জানি এই ভিডিওর মধ্যে তো আমি প্রত্যেকটা কনসেপ্টকে একেবারে ভালোভাবে, বাট আপনারা যদি পরে সময় পার আপনারা নিজেরা একটু দেখে নেন, যেখান থেকে কোয়েশ্চেন আসার খুবই ইম্পর্টেন্ট একটা যা আছে, জেস মিলের যে কনসেপ্ট অফ লিবার্টি, যে জেস মিলের যে কনসেপ্ট অফ লিবার্টি থেকে হামেশা কোশ্চেন আসার চান্স থাকে। যে অ্যাকচুয়ালি লিবার্টির মধ্যে যদি বলি, তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি হামস প্রিন্সিপালের কথা তিনি বলেছেন, সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিংয়ের কথা বলেছেন, ফ্রিডম দেয়ার আর যদি বলি যে ফ্রিডম দেয়ার আর 2 কাইন্ডস অফ ফ্রিডম তিনি বলেছেন, সেলফ রিগার্ডিং অ্যান্ড আদার রিগার্ডিং। ওকে, সেলফ রিগার্ডিং কি? সেলফ রিগার্ডিং মিনস হোয়াট? সেলফ রিগার্ডিং মিনস হলো আপনি বলতে পারেন যে নেগেটিভ লিবার্টি, আর আদার রিগার্ডিং মিনস কি? আপনি বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ দ্য পজিটিভ। সেলফ রিগার্ডিং মিন কি? শুধুমাত্র কি যেখানে কোনো রিস্ট্রিকশন নেই, সেলফ রিগার্ডিং। ওকে, যেখানে কোনো রিস্ট্রিকশন নেই আপনি চলছেন। আর আদার রিগার্ডিংয়ে কি? লাইক আপনি যদি বলি ইফ ইন্ডিভিজুয়াল অ্যাকশন ক্রিয়েটেড ইম্প্যাক্ট অন দ্য আদার অ্যান্ড আদার পারসন হার্মড বাই দ্য ইন্ডিভিজুয়াল, সো দিস কনটেক্সট স্টেট শুড ইন্টারফিয়ার। সিম্পল যদি বলি আমরা যে আদার রিগার্ডিং বলে কি, যদি আপনার কোনো অ্যাকশন যদি অন্য কোনো ব্যক্তিকে যদি হার্ম পৌঁছায়, তাহলে এক্ষেত্রে কী করবে? এক্ষেত্রে এই যে হার্ম পৌঁছায় তাহলে এক্ষেত্রে কী করা হবে? আপনার অ্যাগেনস্টে বা কোনো স্টেপ নেওয়া হবে, এবং কি ওই ক্ষেত্রে স্টেট ইন্টারফেয়ার করবে। আর সেলফ রিগার্ডিং কি? নেগেটিভ রিগার্ডিং, আপনার যা কিচ্ছু করতেছেন আপনার করতেছেন, দেয়ার হ্যাভ নো এনি রিস্ট্রিকশন, কোনো রিস্ট্রিকশন নেই। বাট আদার রিগার্ডিংয়ে রিস্ট্রিকশন আছে, যদি আপনার কোনো অ্যাক্ট বা কোনো লাইক অ্যাক্টিভিটিস যদি অন্যরা অন্যরা হার্ম পৌঁছায়। সো এইটা ফ্রিডমের 2টা টাইপস আছে, সেলফ রিগার্ডিং অ্যান্ড আদার রিগার্ডিং। আমি বলছি কোন জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ইউটিলিটারিয়ানিজমের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমি একটু আগে এক্সপ্লেন করেছি যে যেখানে আপনার বেন্থাম শুধুমাত্র কোয়ান্টিটিভ অ্যাসপেক্টের উপর ধ্যান দিয়েছে, সেখানে মিল কিসের উপর ধ্যান দিয়েছে? কোয়ালিটি অ্যাসপেক্টসগুলোর উপর ধ্যান দিয়েছে। যদি আমি মিলের একটা কথা যদি বলি, মিল অ্যাকসেপ্টেড দ্য বেসিক ক্লেমস অফ ইউটিলিটারিয়ানিজম। সিম্পলি যে ইউটিলিটারিয়ানিজম যে বেসিক কনসেপ্ট আছে, মিল ওয়াজ অলসো অ্যাকসেপ্ট, বাট অ্যাকশন উইচ প্রডিউস প্লেজার অ্যাভয়েড পেন ইজ মোরাল গুড, সিম্পল ব্যাপার। বাট এই যে জায়গাতে অ্যাকচুয়ালি তার যে কথা, যদি যে কোনো একটা জিনিসকে আমরা যখন বলি এটা ভালো বা খারাপ, তো এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কোয়ান্টিটিভ অ্যাসপেক্টের উপরে আমরা বেস করে বলতে পারি না। তিনি যে বেসিক ইউটিলিটারিজম ইজ গুড, যে পেইন আমরা সবাই যে পেইনরে অ্যাভয়েড করি, দেন হ্যাপিনেসরে আমরা অ্যাকসেপ্ট করি, বাট এই যে অ্যাকসেপ্ট করার যে প্রসেসটা, যেখানে বেন্থাম শুধুমাত্র বলে গেছেন কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট, যে বেশি মানুষ যদি স্যাটিসফাই ইটস গুড। বাট জেস মিল বলছে কি, যে এটা কোনো সময় আমরা বেস করতে পারি না কোনো একটা জিনিস ভালো কি বা খারাপ, এটা শুধুমাত্র অন দ্য বেসিস অফ ম্যাক্সিমাম পিপল, যে ম্যাক্সিমাম পিপল এটাকে সাপোর্ট করছে বলছে, এটা আমরা কোনো সময় ঠিক বলতে পারি, বিকজ এখানে কোয়ান্টিটিভ অনেকগুলা আর আদার অ্যাসপেক্টসেরও একটা ইম্পর্টেন্স রয়েছে। ঠিক, সো এই জিনিসগুলো আপনাদের একটু পড়তে হবে। আরেকটা হলো কি মেলের রিপ্রেজেন্টেটিভ, আর আরেকটা হলো কি মেলের জেস মিল উইমেনের যে এডুকেশনকে সাপোর্ট করেছেন তিনি। ঠিক, সো এই কয়েকটা বেসিক জিনিস আপনাদের ভালো করে এখান থেকে পড়তে হবে। ঠিক, তারপর আমরা যদি দেখি কোশ্চেন নাম্বার, আমরা এবার মুভ করছি কোশ্চেন নাম্বার, এক্ষেত্রে রাইট আনসার জেস মিল। ওকে, সো এবার আমরা কোশ্চেন নাম্বার যদি মুভ করি, হু বিলিভ দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ সায়েন্স। সো এক্ষেত্রে যে রাইট আনসার হবে অ্যাডমিনিস্ট্রেশন যে সায়েন্স, এটা যে বিশ্বাস করে তিনি হলেন উইড্রোলসন। উইড্রোলসন কে ছিলেন? আমরা যদি বলি উইড্রোলসনকে আমরা 2-3টে জায়গাতে আমাদের পড়তে হয় আমাদের এই সিলেবাসের, বিকজ উইড্রোলসন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিঙ্কার। অ্যাকচুয়ালি
তিনি ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, ওকে, ইউএসের প্রেসিডেন্ট ছিলেন, ওকে। অ্যাকচুয়ালি এই উইড্রোলসনই লিগ অফ নেশন করে আমাদের একটা অর্গানাইজেশন তৈরি ছিল আফটার আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, এটার মধ্যে আমি বলেছি যে রিয়েলিজম, আপনারা আমাদের প্লে লিস্টে গিয়ে শর্ট লিস্টে গিয়ে দেখতে পারেন যে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি যেখানে আমি লিবারেলিজম আর রিয়েলিজমের ডিফারেন্সটা বলেছি, ঠিক। এই যে লিগ অফ নেশন কবে তৈরি করা হয়েছে, 1920 তৈরি করা হয়েছে অন 10 জানুয়ারি, ওকে। যে লিগ অফ নেশন তৈরি করেছে, লিগ অফ নেশন আলটিমেটলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তৈরি করা হয়েছে, যেখানে তিনি 14 প্রিন্সিপাল দিয়েছিলেন, যে 14 প্রিন্সিপাল সম্পর্কে তিনি বলেছেন, এর মধ্যে একটা বলেছেন তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, আর ওইটার বেস করে লিগ অফ নেশনের তৈরি হয়েছিল। লিগ অফ নেশন আপনার 1920 তৈরি হয়েছিল। ইভেন উইড্রোলসনকে আমরা আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা করি, কারণ কি উইড্রোলসন প্রথম ব্যক্তি ছিলেন যিনি পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনটাকে সেপারেট করতে চেয়েছেন, ঠিক। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে তিনি আলাদাভাবে একটা প্রসেস স্টাবলিশ করতে তিনি চেয়েছিলেন, ঠিক। সো ওই প্রসেসে আমরা উইড্রোলসনকে আমরা ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলে থাকি। সো রাইট অ্যান্সার ইজ সি। তারপরে যদি বলি কোয়েশ্চেন নাম্বার 113 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখব এবার। 113 নাম্বার কোয়েশ্চেন কী বলছে? 113 নাম্বার কোয়েশ্চেন বলছে দ্য অরিজিনাল মিনর বুক কনফারেন্স ওয়াজ হেল্ড। দেখুন, সিম্পল একটা জিনিস আপনি খাতাতে লিখে রাখুন, আজ পর্যন্ত আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইডে মিনর বুক কনফারেন্স 3টা হয়েছে, এবং প্রত্যেকটা কনফারেন্স 20 বছর পর পর হয়েছে। তো অরিজিনালি কবে হয়েছে এখানে যদি বলি, আমাদের সিম্পল রাইট অ্যান্সার দিয়ে যদি আমি ধ্যান দিই, এখানে রাইট অ্যান্সার হলো আপনার 1968, ওকে। এটা ছিল ফার্স্ট, এটা কি ছিল ফার্স্ট, ঠিক। সেকেন্ড যে মিনর বুক কনফারেন্স হয়েছে, এবং থার্ড, এই ডেটগুলো আপনারা লিখে রাখুন সুন্দর করে খাতাতে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক। ফার্স্ট তো এখানে বললাম 20 বছর পর হয়েছে, কততে হয়েছে 1988, এটা কবে হয়েছে 2008, বুঝতে পারলাম। সো এ হলো আলটিমেটলি 3টা, এখনও পর্যন্ত আমাদের কাছে 3টা মিনর বুক কনফারেন্স হয়েছে। প্রথমটা হয়েছে 1968, এই 3টা মিনর বুক কনফারেন্স আপনারা সুন্দর করে খাতাতে লিখে রাখুন। নেক্সটবার হয়তো বা এটা জিজ্ঞেস করতে পারে থার্ড বা সেকেন্ড মিনর বুক কনফারেন্স কবে হয়েছে। অ্যাকচুয়ালি এই যে মিনর বুক কনফারেন্স অ্যাকচুয়ালি কী করছে, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমরা আরও কীভাবে স্টাডি করব, কী কী নতুন জিনিস আমরা অ্যাডেড করব, ঠিক। এই জিনিসগুলো আমরা মেনলি এখানে তারা স্টাডি করে এবং কী করে। আমরা যদি দেখি নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রথম মিনর বুক কনফারেন্সের পরে আসে, এবং দ্বিতীয় মিনর বুক কনফারেন্সের পরে নিউ পাবলিক ম্যানেজমেন্ট আসে। এই যে নতুন নতুন আইডিয়া কিন্তু ইমার্জ হচ্ছে প্রত্যেকবারে, কি নতুন নতুন আইডিয়ার ইমার্জ হচ্ছে প্রত্যেক মিনর বুক কনফারেন্সের পরবর্তী সময়ে। অ্যাকচুয়ালি এখানে নিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কীভাবে স্টাডি করা হবে, কীভাবে এফেক্টিভ বানানো যাবে, এইসব জিনিসগুলো নিয়ে একটা ওয়ান কাইন্ড অফ কনফারেন্স সভা হয়, যেটা প্রত্যেক 20 বছর অন্তর অন্তর হচ্ছে। সো আমরা যদি বলি প্রথম মিনর বুক কনফারেন্সের পরে মেজর যে চেঞ্জটা এসেছে সেটা হলো নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আর দ্বিতীয় মিনর বুক কনফারেন্সের পরে আসে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, ওকে। So this is the ultimate information for the question number 113. Now we will move towards the question number 114. 14 question is very much simple. I will not explain it in a very detailed way. Reason is that it is very much factual thing, okay. Who said public administration is the device to reconcile bureaucracy with ডেমোক্রেসি? অর্থাৎ কে বলেছেন আমলাতন্ত্র গণতন্ত্রের মধ্যে যোগসূত্র রচনা করার একটি কৌশল হলো জনপ্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে রাইট আনসার আমি যদি বলি নিকোলাস হেনরি, ওকে। হেনরি ইজ দ্য রাইট আনসার। এখানে এক্সপ্লেন করার তেমন কোনো কিছু নেই, আমি জাস্ট এই কোয়েশ্চেনটাকে মুভ করে আমি নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। দেখুন কোয়েশ্চেন নাম্বার নিকোলাস হেনরি, ওকে। চলুন দেন আমরা যদি দেখি, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 115 দিকে ধ্যান দেবো। 115, ওকে ফাইন। 115 কি বলছে, হু ফার্স্ট কয়েন দ্য টার্ম ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। যদি আমরা বলি ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে কিছু জিনিস আমাদের বুঝতে হবে।
অর্থাৎ কি একটা ট্রেডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন পরবর্তী সময় ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একটা প্রসেস শুরু হয়। এই যে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনটা যে প্রথম ওয়ার্ডটা এটা কয়েন করেছেন ইউএল গোস্বামী। ওকে, হি ওয়াজ দ্য পার্সন হু কয়েন দ্য টার্ম ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এবার ইউএল গোস্বামীর একটা বই আছে যেটা আপনার খাতাতে লিখে রাখুন, আমি শুধু বইটার নাম বলছি। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক, কারণ এখানে বইটা একটু বড়। সো আপনারা যারাই ভিডিওটা দেখছেন অ্যাটলিস্ট আপনারা এই বইটার পুরো এটা দেখবেন। দেখুন, দ্য স্ট্রাকচার অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, কার লেখা? ইউএল গোস্বামীর একটা বই, কি দ্য স্ট্রাকচার of development administration India of আপনারা লিখে রাখুন স্ট্রাকচার অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া, কার বই? ইউএল গোস্বামীর বই। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি যেটা একটু আগে বলেছিলাম আপনাদেরকে দেব, যারা আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন আপনাদের জন্য আমরা নেক্সট মেবি দ্য ফার্স্ট 3 to 4 ডেজের মধ্যে আমরা 1000 বেস্ট 1000 কোয়েশ্চেনের একটা ই বুক লঞ্চ করার পরিকল্পনা আমরা চালাচ্ছি। অলমোস্ট আমাদের কাজ চলছে প্রত্যেক দিন। যারা আমরা কাজ করছি এই বইটা বানানোর পিছনে অ্যাকচুয়ালি একটা ই বুক তৈরি করছি, যেখানে 1000 বেঙ্গলি এবং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল করা হবে। এটাকে 1000 বেস্ট কোয়েশ্চেন ইউনিট ওয়াইজ, প্রত্যেকটা ইউনিট থেকে 100 করে কোয়েশ্চেন আমরা অ্যাড করেছি। প্রত্যেকটা ইউনিট থেকে যেসব ইউনিট থেকে বেশি কোয়েশ্চেন আসছে ওইগুলোর থেকে আমরা 150টা কোয়েশ্চেন অ্যাড করেছি পার ইউনিট থেকে। যেগুলোর থেকে একটু লাইক বেসিক লেভেল অর লাইক অ্যাভারেজ লেভেলের কোয়েশ্চেন আছে 10 থেকে 15টা, ওই প্রত্যেকটা ইউনিট থেকে আমরা 100 থেকে 150টা কোয়েশ্চেন আমরা প্রত্যেকটা ইউনিট থেকে আমরা অ্যাটাচ করেছি। সো আপনারা যারাই এই ই বুকটা নিতে চান বা ই বুকটার পারচেস করতে চান আমাদের চ্যানেলের থ্রুতে, বা আপনারা যদি ই বুক সম্পর্কে আপনাদের যদি কোনো ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয়, ই বুক এখনও আমাদের প্রগ্রেসিং চলছে, আমরা কাজ করছি এটার উপর, আমরা 2-3 জন মিলে কাজ করছি। সো আপকামিং আপনাকে যদি বলি, আপকামিং 1 উইকের মধ্যে আমরা ই বুকটা লঞ্চ করব, আর এর পরবর্তীতে আপনারা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে বেস্ট 1000 কোয়েশ্চেন আমরা এই ই বুকের মধ্যে এক্সপ্লেন করেছি। ইভেন এই ই বুকটার মধ্যে নট অনলি দ্যাট যে আমরা শুধুমাত্র আপনাদেরকে আনসারটি দিয়ে দিচ্ছি এমন নয়, আমরা এই ই বুকের মধ্যে 1000 কোয়েশ্চেন এর এক্সপ্লেনেশন সহ আমরা অ্যাড করেছি। এক্সপ্লেনেশন ইনক্লুডিং এক্সপ্লেনেশন, অ্যাটলিস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারের পিছনে 2 থেকে 3 লাইন করে মেনশন করা আছে, যে অ্যাকচুয়ালি আপনারা বুঝার, যেটা আমি বারবার বলি ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্সপ্লেন শুধুমাত্র আনসার নয়, সেখানে আনসারটা কেন এটা, এর অ্যাটলিস্ট 2 থেকে 3টা লাইনে প্রত্যেকটা আনসারকে আমরা এক্সপ্লেন করেছি। সো আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, আমি যখনই আমাদের লঞ্চ হবে আমরা ফার্স্ট হ্যান্ড আপনাদের কাছে ইনফরমেশনটা আমরা পৌঁছে দেবো। চলুন আমরা এবার কোয়েশ্চেন নাম্বার আবার চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 15-এ আমরা কী দেখছি? কোয়েশ্চেন নাম্বার 15 যদি দেখি, এখানে বলছে যে অ্যাকচুয়ালি হু ফার্স্ট কয়েন দ্য টার্ম ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সো ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কী বলছে? ইউএল গোস্বামী কিন্তু ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন করছে। দেখুন, এবার এই ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফাদারকে ইউএল গোস্বামী কিন্তু কয়েন করেছে, বাট হি ইজ নট দ্য ফাদার অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার হলো জর্জ গেইন্ট। ওকে, লিখে রাখুন ফাদার অফ ডেভেলপমেন্ট। এবার কে কয়েন করেছে নেক্সট বার ফাদার জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? জর্জ গেইন্ট। ওকে, নামটা লিখে রাখুন, আমি লিখে দিচ্ছি GANT। ওকে, আশা করি বুঝতে পারলেন কে ফাদারকে জর্জ গেইন্ট। ওকে, তারপরে যদি বলি আমি আর একটা জিনিস যদি বলি, জর্জ গেইন্টের একটা বইও আছে, আপনারা চাইলে বইটাও লিখে রাখতে পারেন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। চলুন লিখে রাখুন ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট, গোল অ্যান্ড মেথড। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্টস, গোল অ্যান্ড মেথড, এই বইটাই তারই লেখা, যে ফাদার যাকে আমরা বলছি তারই লেখা। সো এখান থেকে আই থিঙ্ক ইটস এনাফ ইনফরমেশন যে কে কয়েন করেছে এবং আজ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার আসলে কে। ঠিক, চলুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 16 এক্সপ্লেন করার তেমন কিছু নেই। ঠিক,
হু কল হায়ারার্কি অ্যাজ দ্য স্কেলার প্রসেস। সো এখানে যারা আমাদের কাছে আছে, আমাদের সাথে ক্লাস করেন, আমাদের নোটও মেনশন আছে হায়ারার্কিকে স্কেলার প্রসেস কেন বলা হয়, এবার কেন কে বলেছে। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মুন অ্যান্ড রিলে দুজনে বলেছেন হায়ারার্কি ইজ দ্য স্কেলার প্রসেস। সো এখানে এক্সপ্লেন করার তেমন কিছু নেই। এই কোয়েশ্চেনটাতে এক্সপ্লেন করার একটু জায়গা রয়েছে। এই কোয়েশ্চেনটাতে কোয়েশ্চেন নাম্বার 117 কিছু জিনিস এক্সপ্লেন করার খুবই দরকার। দেখুন 17 হচ্ছে গ্যাং প্ল্যাং ইজ রিলেটেড টু। এখানে আনসার পড়ার আগে আমাদের গ্যাং প্ল্যানটা একটু আমরা ভালোভাবে বুঝিনি। দেখুন প্রত্যেকটা অর্গানাইজেশনে কী থাকে, একটা হায়ারার্কি থাকে। এভাবে একটা হায়ারার্কি সিস্টেম থাকে, যেখানে যদি বলি এ বি সি ডি, ওকে, বি সি ডি বুঝে নিন, এই কনসেপ্টটা বুঝে নিন। ডি ই এফ জি এইচ। সো এটা এভাবে যাচ্ছে, ঠিক, আর এভাবে কি এভাবে নামছে। দিস ইজ দ্য হায়ারার্কি। যদি একটা অর্গানাইজেশন যদি বলি, যদি কোনো ডিসিশন যদি আমার যদি এখান থেকে যদি শুরু হয়, এটা এর থেকে বি এ যাবে, বি এর থেকে সি যাবে, সি এর থেকে ডি এ যাবে, ডি এর থেকে ই যাবে, এর থেকে এফ এ যাবে, এফ থেকে জি এ যাবে এবং এইচ এ যাবে, ঠিক। কিন্তু গ্যাং প্ল্যান কী বলছে, এটা কিন্তু হায়ারার্কিক্যাল প্রসেস। এবার গ্যাং প্ল্যান কী করছে এটা বুঝুন। গ্যাং প্ল্যান বলছে আমার যদি এই যে বি আর জি এর মধ্যে যদি কোনো কানেকশন কমিউনিকেশন করতে হয়, নর্মাল টাইমে কী করতে হবে, বি এর থেকে ইনফরমেশনটা সি এ যাবে, সি এর থেকে ডি এ যাবে, ডি এর থেকে ই যাবে, ই এর থেকে এফ যাবে, এফ এর থেকে জি এর কাছে আসবে। সো গ্যাং প্ল্যান কে দিয়েছে হেনরি ফিওল দিয়েছেন। হেনরি ফিওল বলছেন যে এমন একটা সিস্টেম স্টাবলিশ করা দরকার যেখানে যদি বি এর সাথে বি এর সাথে জি এর যদি কোনো কানেকশনের দরকার হয় বা কোনো একটা কমিউনিকেশনের দরকার হয়, তাহলে তারা এইভাবেও ডাইরেক্ট যাতে কমিউনিকেশনটা করতে পারে, ঠিক। যদি সি এর সাথে ই এর দরকার হয় বা এফ এর দরকার হয়, তারা যাতে এইভাবে কমিউনিকেশনটা করতে পারে। সো এই যে প্রসেসটা হায়ারার্কিক্যাল প্রসেসের বাইরে গিয়ে এই যে একটা হায়ারার্কিক্যাল প্রসেস স্টিল এক্সিস্ট, এটা হায়ারার্কিক্যাল প্রসেস এক্সিস্ট করছে, বাস যদি আমাদের সেম লেভেলে আরেকজনের সাথে যদি আমাদের কমিউনিকেশন করতে হয়, তাহলে আমরা এই যে প্রসেসের থ্রুতে, যেটা হায়ারার্কি সি এর জি ডি এর পরে ই এফ এভাবে না এসে আমরা সেম লেভেলে আমরা কমিউনিকেশন করে নিতে পারি। আর এটাকে আমরা কি বলছি, গ্যাং প্ল্যান বলছে। কে বলছে, হেনরি ফিওল। আশা করি বুঝাতে পারলাম এই কনসেপ্টটা, ছোট্ট কনসেপ্ট, বাট ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, যে সেম লেভেল, দেখুন এখান থেকে যদি ইনফরমেশন এখানে যেতে হবে, এখান থেকে এখান থেকে, বাট আমরা সেম লেভেলে যদি আমরা নিজেদের মধ্যে যদি কমিউনিকেশন করে, যদি এই যে আমাদের যে ডাউট বা কমিউনিকেশনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট, এগুলো যদি ফুলফিল করে নিই, তাহলে ইট উইল বিকাম দ্য মোর এফেক্টিভ অর লেস টাইম কনজিউমিং। ওকে, সো দিস ইজ দ্য বেসিক এক্সপ্লেনেশন অফ দ্য কোয়েশ্চেন নাম্বার 117। এবার যদি দেখি 118 কী বলছে। Which one of the following is not staff agency? দেখুন আমরা স্টাফ এজেন্সি পড়ার আগে কোনো একটা অর্গানাইজেশনের তিনটা টাইপের স্টাফ এজেন্সি হয়ে থাকে, ঠিক। there are 3 types of agency. একটা কি স্টাফ এজেন্সি, লাইন এজেন্সি, অক্সিলারি এজেন্সি। লাইন এজেন্সি, স্টাফ এজেন্সি অ্যান্ড অক্সিলারি এজেন্সি, এই তিনটা জিনিসকে আপনি একটু ভালোভাবে বুঝে নিন, তারপর আমরা কোয়েশ্চেনটা সলিউশনের দিকে ধ্যান দেবো। ওকে, লাইন এজেন্সি, স্টাফ এজেন্সি অ্যান্ড অক্সিলারি। ওকে, কোনো একটা অর্গানাইজেশনে 3টে লেভেল এজেন্সি থেকে থাকে। ওকে, আমরা একটা একটা করে বোঝার ট্রাই করুন যে অ্যাকচুয়ালি কীভাবে তারা কাজ করছে। লাইন এজেন্সি মেনলি কাজ করে, ভালো করে শুনুন যে কনসেপ্ট আমি কী বলছি। লাইন এজেন্সি মেনলি কাজ করে কোনো একটা জিনিসকে ডাইরেক্টলি অ্যাচিভ করার জন্য। যদি আজকে বলি কোনো একটা অর্গানাইজেশন বা আমাদের পার্লামেন্ট কোনো একটা আইন তৈরি করেছে বা কোনো একটা সিস্টেম তৈরি করেছে, সো এটা কি ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা কার, ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট, যেটা একেবারে গ্রাউন্ড লেভেলে কমিউনিকেশন করছে, গ্রাউন্ড লেভেল। ওকে, গ্রাউন্ড লেভেলে কমিউনিকেশন করছে, এটাকে আমরা কী বলবো, লাইন এজেন্সি বলবো। গ্রাউন্ড লেভেলে কমিউনিকেশন, যারা যে অবজেক্টিভ বা গোলটাকে অ্যাচিভ করার জন্য না ডাইরেক্ট কাজ করছে, ডাইরেক্ট কাজ, গ্রাউন্ড লেভেলে যারা ডাইরেক্ট কাজ করছে তাদেরকে কী বলবো, লাইন এজেন্সি বলবো, ঠিক। স্টাফ এজেন্সি কারা, যারা অ্যাডভাইস প্রোভাইড করতে আছে, যারা অ্যাকচুয়ালি কী প্রোভাইড করতেছে, অ্যাডভাইস প্ল্যান প্রোভাইড করতেছে। ওকে, ফাইন। অক্সিলারি এজেন্সি কারা, এই অক্সিলারি এজেন্সি তাদের মেন কাজ হলো তারা লাইন এজেন্সিকে কী করা, অ্যাসিস্ট করা। লাইন এজেন্সি কীভাবে অ্যাসিস্ট করা, লাইন এজেন্সির মধ্যে ট্রেনিং প্রোভাইড করা, লাইন এজেন্সিদের অ্যাপয়েন্টমেন্ট করা।
So these all are the example of লাইন এজেন্সি, সরি দিস ইজ দ্য এক্সাম্পল অফ লাইন এজেন্সি। আবার যদি বলি সিম্পলি, লাইন এজেন্সি মেনলি কাজ করে থাকে যে আমাদের যে ফাইনাল অবজেক্টিভ যে গোলটা এটাকে অ্যাচিভ করার জন্য। যেমন আমরা বলতে পারি পিডাব্লিউডি অফিস, তারা ডাইরেক্ট গ্রাউন্ড লেভেলে কাজ করছে অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য, ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করছে যারা ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত। স্টাফ এজেন্সি দে আর নট রিলেটেড টু দ্য ইমপ্লিমেন্টেশন, বাট দে আর রিলেটেড টু দ্য ডিসিশন মেকিং, প্ল্যান তৈরি করা, অ্যাডভাইস দেওয়া, এটার সাথে কি স্টাফ এজেন্সি অ্যাডেড। অক্সিলারি এজেন্সি মেনলি আপনার লাইন এজেন্সিকে অ্যাসিস্ট করে। কীভাবে অ্যাসিস্ট করে দেখুন, যেমন আমাদের যদি আজকে যদি ত্রিপুরার কথা যদি বলি, আমাদের কাছে ত্রিপুরাতে টিপিএসসি অর্গানাইজেশন আছে যারা সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেসে হেল্প করে। আমাদের কাছে টিআরবিটি আছে যারা টিচার অ্যাপয়েন্টমেন্টের রেসপন্সিবিলিটি আছে, জিআরবিটি আছে। দিস অল আর দ্য অথরিটি যারা রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ওয়েল এস ট্রেনিং প্রসেসটা প্রপার ওয়েতে এনশিওর করতেছে। সো দিস অল আর দ্য অক্সিলারি, যারা অক্সিলারি মিনস কি আপনার লাইন এজেন্সিটারে হেল্প করতেছে, যে অ্যাকচুয়ালি ট্রেনিং প্রোভাইড করতেছে লাইন এজেন্সিরে। ইভেন কারাই লাইন এজেন্সির পার্ট হবে এটা ডিসাইড করতেছে। সো দিস অল আর দ্য পার্ট অফ অক্সিলারি। ওকে, অক্সিলারি যারা অ্যাকচুয়ালি কারার হেল্প করে, লাইন এজেন্সির হেল্প করে। অ্যাকচুয়ালি লাইন এজেন্সির কীভাবে হেল্প করে, যেরকম আমাদের কাছে যেরকম একটা এক্সাম্পল টিপিএসসি বোর্ড আছে, টিআরবিটি আছে, জিআরবিটি আছে, তো যারা যে লাইন এজেন্সি তারা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে সাহায্য করে। আর স্টাফ এজেন্সি অ্যাডভাইস অর দেন আপনারা যদি বলি যে লাইন এজেন্সি মেনলি অবজেক্টিভটা অ্যাচিভ করার লিগা ডাইরেক্টলি কাজ করে। সো এখানে কিছু উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ স্টাফ এজেন্সি। স্টাফ এজেন্সি কোনটার, এটা এখান থেকে কোনটা স্টাফ এজেন্সি না। দেখুন, স্টেট সেক্রেটারি 100% ইট ইজ দ্য পার্ট অফ স্টাফ এজেন্সি। ঠিক, প্রাইম মিনিস্টার অফিস, পিএমও অফিস, অবভিয়াসলি তারা কোনো ইমপ্লিমেন্টেশনের সাথে ডাইরেক্ট থরি না তারা আছে, বাট তারা অ্যাজ এ প্ল্যানিং প্রোভাইড করার ক্ষেত্রে তাদের একটা ইম্পর্টেন্ট রোল আছে। ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, অবভিয়াসলি হি ইজ দ্য পার্ট অফ লাইন এজেন্সি। সো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ স্টাফ এজেন্সি? রাইট অ্যান্সার ইজ সি। কেন? দেখুন, ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন তার কাছে কিন্তু অলরেডি প্ল্যানকে তৈরি করে দিছে, দ্যাট লাইক হি হ্যাজ দ্য প্ল্যান, তার কাছে প্ল্যান আছে, ইট ইজ ফর্মাল বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেবি হইতে পারে, বা কোনো হায়ার অথরিটি তার কাছে এই প্ল্যানটা অলরেডি তার কাছে তৈরি করে দিয়েছে, যে আপনি শুধু ইমপ্লিমেন্ট করুন। এবার এই যে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, সে প্রত্যেকটা স্কুল অথরিটির কাছে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতেছে যে আপনারা কাজগুলো এইভাবে করেন, এইভাবে প্ল্যান ইনস্ট্রাকশন প্রোভাইড করতেছে। ঠিক, তো আলটিমেটলি কি এই যে তারা গোল অ্যাচিভ করার ক্ষেত্রে তারা কিন্তু ডাইরেক্টলি কাজ করতেছে, যারা স্কুল ভিজিট করতেছে, স্কুল ভিজিট করে স্কুলের ইমপ্রুভমেন্ট করার লিগে সাজেস্ট করতেছে। সো এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে আপনার যে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন। ওকে, যারা যে টিচারের লগে প্রতিনিয়ত কমিউনিকেট করতেছে যদি আমরা যদি বলি, এবং তারা যে গ্রাউন্ড লেভেল অথরিটিগুলোর সাথে ডাইরেক্টলি কোঅর্ডিনেট করতেছে। বাট আমরা কিন্তু স্টাফ এজেন্সির সাধারণত আমাদের সাথে তেমন কোঅর্ডিনেশন থাকে না গ্রাউন্ড লেভেলে, বাট এখানে কিন্তু এই যে লেভেলটা যে আছে এখানে, এটা কিন্তু স্টুডেন্ট টিচারের লগে ডাইরেক্টলি একটা কমিউনিকেশন থাকে। ঠিক, এবার যদি বলি কোয়েশ্চেন নাম্বার, which was passed by the British Parliament on the basis of Simons Commission report. সো আমরা যদি বলি এখানে রাইট অ্যান্সারের কথা, অর্থাৎ এখানে বলছে কোন অ্যাক্টটি সাইমন্স কমিশনের রিপোর্টের উপর বেস করে তৈরি করা হয়েছে। ঠিক, সাইমন্স কমিশন কবে তৈরি করা হয়েছে? সাইমন্স কমিশন তৈরি করা হয়েছে 27-এ। তারা ভারতে কবে এসেছিল সাইমন, এই জিনিসগুলো লিখে রাখুন ভালো করে, 28-এ। বাট সাইমন্স কমিশন ভারতে রিজেক্ট করা হয়েছে, এই যে রিজেক্ট যে সাইমন্স কমিশনকে করা হয়েছিল, ভারতে রিজেক্ট করা হয়েছিল সাইমন্স কমিশনকে, রিজন কী ছিল? রিজন ছিল এই যে সাইমন্স কমিশনের মধ্যে একজন মেম্বারও ভারতীয় ছিল না। ওকে, অ্যান্ড সাইমন্স কমিশনটা এক্স্যাক্টলি কিসের, কেন তৈরি করা হয়েছে সাইমন্স কমিশনটা? যে ব্রিটিশরা বলেছিল ওই সময় যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর তারা রিভিউ করবে। সো সাইমন্স কমিশন যদি নেক্সট বার কোয়েশনে কী রিভিউ করার জন্য তৈরি করা হয়েছিল, এই যে একটা যে আছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, এই একটা যখন লাগু করা হয় তারপরেও 10 বছর পর আরও একটা অ্যাক্ট আসবে। সো এরপর আগেই সাইমন্স কমিশন অলরেডি 1928-এ অলরেডি ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিজন ইজ দ্যাট টু ইনভেস্টিগেট দ্য ডেভেলপমেন্ট অর অল আদার অ্যাসপেক্টস which they were formed during the government of India 1919-এ।
তাকে চেক করার জন্য। বাট এই সাইমন্স কমিশন ইট ওয়াজ রিজেক্ট বাই দ্য ইন্ডিয়ান লিডার। রিজন ইজ দ্যাট যে এই সাইমন্স কমিশনের মধ্যে কোনো ভারতীয় ছিল না। ইভেন এই সাইমন্স কমিশন যখন রিপোর্ট দিল পরবর্তী সময়ে, এই সাইমন্স কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে কী তৈরি হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সো দিস ইজ দ্য রাইট আনসার। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে রাইট আনসার কি, অপশন নাম্বার সি। ওকে, এবার যদি বলি এই যে একটা আছে, এখানে তিনটে অ্যাক্ট আছে, তিনটে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক। এই যে প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এখানে প্রথম সেপারেট ইলেকটোরাল প্রসেসের কথা বলা হয়েছে। ওকে, সেপারেট ইলেকটোরাল প্রসেসের কথা বলা হয়েছে, যেখানে শুধুমাত্র মুসলিমদেরকে এই যে সেপারেট ইলেকশনের আওতায় রাখা হয়েছে। ওকে, পরবর্তী সময় এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এ এখানে তারা শিখ, অ্যাংলো ইন্ডিয়ান সবাইকে ইনক্লুড করা হয়েছে কিসে, সেপারেট ইলেকটোরাল পলিটিক্স। ফাইন। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু এই যে অ্যাক্টগুলো একটু ভালো করে আপনারা পড়বেন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখুন এবার লাস্ট কোয়েশ্চেন আমরা এসে পড়েছি। লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা একটু ভালো করে যদি দেখি। লাস্ট কোয়েশ্চেন বলছে, মানে আজকের দিনের জন্য লাস্ট কোয়েশ্চেন, আরও 30টা কোয়েশ্চেন রয়ে গেছে। আমরা এগুলো পরবর্তী সময়ে আমরা ট্রাই করবো যে এটাকে কন্টিনিউ রেখে পরবর্তী সময় এটাকে জলদি আরেকটা ভিডিওর মধ্যে বা ম্যাক্স টু ম্যাক্স 2টা ভিডিওর মধ্যে এটাকে শেষ করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা প্ল্যান করবো। দ্যাট মিনস দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা 2017। সো এই কোয়েশ্চেনটা দেখুন কি বলছে, দ্য টেনিয়ার অফ দ্য মেম্বার্স অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির টেনিয়ার কত, আমরা যদি বলি এখানে কোনোটাই রাইট অ্যান্সার না। রিজন ইজ দ্যাট যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে টেনিয়ার সেটা হলো প্রত্যেক বছর তৈরি করা হয়, 1 ইয়ার। সিম্পলি যদি বলি 1 ইয়ার। ওকে, কারণ প্রত্যেক বছর এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করা হয় প্রত্যেক বছর। এবার আমাদের একটা বেসিক ইনফরমেশান জানতে হবে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কী। অ্যাকচুয়ালি তারা গভর্নমেন্টের অ্যাকাউন্টগুলোকে কী করে, এক্সামিন করে। গভর্নমেন্টের অ্যাকাউন্টগুলো কী করে, এক্সামিন করে। ওকে, তারা দেখে গভর্নমেন্টের যে টাকা কতটুক খরচ করলো কতটুক না করলো এটা দেখে। এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি টোটাল 22 মেম্বার। ওকে, এর মধ্যে 15 ফ্রম লোকসভা এবং 7 ফ্রম রাজ্যসভা। ওকে ফাইন, 7 ফ্রম রাজ্যসভা। সো এই হলো আপনার কিছু বেসিক ইনফরমেশান আপনারা জানবেন। আর এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে লিডার হবে বা অ্যাজ এ প্রেসিডেন্ট হবে বা চেয়ারম্যান হবে, ঠিক, চেয়ারম্যান হামেশা কী হবে, যে চেয়ারম্যান হবে वो हमेशा কি হবে, অপোজিট পলিটিক্যাল পার্টি লিডার। অলওয়েজ রিমেম্বার দ্য ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, যে এই যে কমিটিটার চেয়ারম্যান হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার হামেশা কী হবে, তার অপোজিট, অর্থাৎ পার্লামেন্টের লোকসভার যে অপোজিট লিডার আছে ও হামেশা এটার চেয়ারম্যান হবে। সো আজকের জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা 120 পর্যন্ত কোয়েশ্চেন নাম্বার আমরা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা 121 থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।